স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সুফিয়া খানের পা থামে। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে দেখা মিলল নিহাল খানের। যদিও সুফিয়া খান নিহাল খানের সঙ্গে তেমন একটা কথা বলেন না, তবে কাল পুলিশ কেসটা নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে দুজনের। সেই সুবাদে তিনি অল্প স্বল্প কথা বলেন নিহাল খানের সঙ্গে। যদিও কাল সুফিয়া খান ঢাকায় ফিরতে পারেননি, আজও যাবেন না হৃদের কথায়। কাল নির্বাচনের ফলাফল জেনে ওনাকে রাতের ফ্লাইটে ঢাকা ফিরে যেতে বলেছেন হৃদ। বরাবরই সুফিয়া খান হৃদের কথা শোনেন। ছেলে হিসেবে হৃদ কখনোই সুফিয়া খানের অমর্যাদা করেননি। সেই সুবাদে সুফিয়া খানও হৃদকে নিয়ে বেশ গর্বিত। সুফিয়া খান নিহাল খানের ডাকে এগিয়ে এসে নিহাল খানের মুখোমুখি দাঁড়াতে দাঁড়াতে কপাল কুঁচকে বললেন, তোমার না গায়ে জ্বর ছিল, কমেছে? কথাগুলো বলতে বলতে সুফিয়া খান নিহাল খানের কপালে নিজের হাতের উল্টো পিঠ ছুঁয়ে তাপমাত্রা চেক করলো। কাল হঠাৎ জ্বর ওঠায় থানা থেকে নিহাল খানকে হাসপাতালে নিয়ে গিয়েছিল সুফিয়া খান। রাতে জ্বরের তাপমাত্রা বাড়তে নিহাল খানকে বাড়িতে পাঠিয়ে দেন হৃদ। সকালে যদিও সুফিয়া খান নিহাল খানের খোঁজ নিয়েছিল, কিন্তু তখন নিহাল খান ঘুমিয়েছিল বলে সুফিয়া খান প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যেতে হয়। আর এখন সময় 3টা নাগাদ। এর মাঝে নিহাল খানের খোঁজ সুফিয়া খানের কাছে ছিল না বিধায় তিনি বর্তমানে দাঁড়িয়ে নিহাল খানকে উক্ত কথাগুলো জিজ্ঞেস করলেন। কিন্তু তখনও বেখেয়ালি নিহাল খান ঘোর লাগা দৃষ্টিতে সুফিয়া খানের দিকে তাকিয়ে থেকেই বলল, তুমি অনেক সুন্দর সুফিয়া। নিহাল খানের কথায় সুফিয়া খানের মনোভাব পরিবর্তন হলো না, বরং আগের ন্যায় কপাল কুঁচকে চোখের রোদ চশমাটা খুলে হাতে নিতে নিতে বলল, সেটা তোমার বুড়ো বয়সে এসে চোখে পড়েছে। সুফিয়া খানের খোঁচা মারার কথায় থতমত খেয়ে গেল নিহাল খান। মুখটা ছোট করে থমথমে গলায় বলল, আমি বুড়ো হয়ে গেছি সুফিয়া? সুফিয়া খান এক কদম বাড়িয়ে নিহাল খানের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। নিহাল খানের দৃষ্টিতে দৃষ্টি রেখে তিনি কটাক্ষ করে বলল, কোনো সন্দেহ আছে তোমার? তুমি আর আমাকে ভালোবাসো না সুফিয়া? না। আমি বুড়ো হয়ে গেছি তাই? হ্যাঁ। আমি তোমাকে আজও ভালোবাসি সুফিয়া, সে আগের মতো। সুফিয়া খান নিহাল খানের কথায় মনোযোগী না হয়ে বলল, সেটা তোমার সমস্যা, আমার না। সুফিয়া খানের কথায় নিহাল খান বেশ আকুতি স্বরেই বলল, চলো না সুফিয়া, সব কিছু বলে আবার একত্র হই। অনেক তো হলো মান অভিমান। আমি শেষ বয়সে তোমাকে পাশে চাই, থেকে যাও না আমার কাছে। এবার আর অযত্ন করব না তোমায়, খুব যত্ন করে রাখবো তোমাকে। আমাকে আর একটিবার ক্ষমা করে থেকে যাও না আমার কাছে সুফিয়া। নিহাল খানের আকুতি স্বরে মন নরম হলো না সুফিয়া খানের, বরং নিহাল খানের চোখে চোখ রেখে বলল, তোমার সাথে আমার 15 বছরের হিসাব বাকি নিহাল। তুমি জানো আমি হিসাব কতটা পাকাপোক্ত। আপাতত তোমাকে ক্ষমা করতে পারছি না। তোমার জন্য আমার জীবনের থেকে 15টা বছর নষ্ট হয়ে গেছে। আমার জীবনের 15টা বছর ফিরে দিতে পারলে অবশ্যই আমি তোমাকে গ্রহণ করব, আর নয়তো জীবনের বাকি দিনগুলো নিঃসঙ্গে কাটাবো আমি। সুফিয়া খানের কথায় বেশ অনুতপ্ত হলো নিহাল খান। তারপরও হাল না ছাড়লেন তিনি, বরং জেদি গলায় বললেন, তোমাকে যখন খান বাড়িতে ফিরেছি তাহলে পিছু ছাড়বো না সুফিয়া। নিঃসঙ্গ রাত আমার আর ঘুমাতে ইচ্ছে করে না তুমিহীনা। তুমি দেখে নিও সুফিয়া, তুমি যেখানে যাবে আমিও তোমার পিছু পিছু ছুটবো। তুমি আমাকে কতদিন ফিরবে আমিও সেটা দেখে নেব। খান বাড়ি জুড়ে এখন উৎসবের আমেজ। নিহাল খানের বিশাল জয়। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই গোটা এলাকায় যেন আনন্দের ঢেউ লেগেছে। পাড়ায় পাড়ায় বাজছে বিজয়ের গান, চলছে মিষ্টি মুখ, আর সবার মুখে একটাই নাম, নিহাল খান। এই উৎসবের মাঝেই হৃদের উপস্থিতি। গত 2 দিন ধরে বাবার নির্বাচনের ব্যস্ততায় সেই বাড়ি ফিরতে পারেনি। আর না মায়ার সঙ্গে কথা হয়েছে। এই জনাকীর্ণ কোলাহলে হৃদের একটাই লক্ষ্য ছিল, সব কিছু যেন সুষ্ঠু হয়। হলেও তাই। হৃদের দৃঢ়তার ফলে সুষ্ঠু নির্বাচন এবং বিশাল জয়ের মাধ্যমে নিহাল খান রাজনৈতিক ময়দানে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন। জয়ের উল্লাসের দিন শেষে ধরণীতে রাত নামতেই খান বাড়ির পুরুষদের একে একে ক্লান্তিতে বাড়ি ফিরতে দেখা গেল।
রাত তখন প্রায় মধ্যাহ্নে। হৃদকে তখনও বাড়ি ফিরতে দেখা গেল না। খানবাড়ির উৎসবের কোলাহল তখনও পুরোপুরি থামেনি। নিহাল খানের বিপুল বিজয়ের রেশ কাটতে না কাটতেই পরদিন তার শপথ গ্রহণের বার্তা শোনা গেল। খুব স্বাভাবিকভাবেই শপথ পাঠের জন্য ওনাকে ঢাকা যেতে হবে, কিন্তু এই আনন্দের মাঝেও সুফিয়া খান ভাবাবেগহীন। ওনার রাজনৈতিক মহল পছন্দ নয়। সে 15 বছর আগে নিহাল খান সুফিয়া খানকে ছেড়ে রাজনৈতিক জগৎকে বেছে নিয়েছিলেন বলেই তিনি আত্মসম্মান নিয়ে এক কাপড়ে স্বামীর ঘর ছেড়েছিলেন। আজও নিহাল খান সেই পথেই হাঁটছিল। নিহাল খানের জয়ের উল্লাসের সাক্ষী যে সুফিয়া খান আরও একবার নিহাল খানের রাজনীতির কাছে হেরে গেছেন। যদিও নিহাল খান আজকাল প্রকাশ করছেন যে তিনি সুফিয়া খানকে সঙ্গী হিসেবে চাইছেন, তবুও সুফিয়া খানের গুরুত্ব নিহাল খানের জীবনে তার রাজনীতির পরেই আসে। যেখানে সুফিয়া খান স্ত্রী হিসেবে স্বামীর প্রায়োরিটি লিস্টে প্রথম নন, সেখানে সুফিয়া খানের খান বাড়িতে নিহাল খানের জীবনে থাকাটা মূল্যহীন। ব্যক্তিত্ব সম্পন্ন সুফিয়া খান আজও নিহাল খানের জয়ের নীরব দর্শক হলেন। জয় শেষে তিনি এবার নিজের নেড়ে ফিরতে চাইলেন। 15 বছর আগে তিনি যেমন এক কাপড়ে এই খান বাড়ি ত্যাগ করেছিলেন, আজও তিনি সেই একই নীরব বিদ্রোহ নিয়ে এই বাড়ি ছাড়তে প্রস্তুত হলেন। কিন্তু বিপত্তি ঘটল মায়াকে নিয়ে। সকাল থেকে রাত ভোর মায়াকে সুফিয়া খানের পিছন পিছন ঘুরঘুর করতে দেখা যায় সার্বক্ষণিক। সেই ইতিমধ্যেই খান বাড়ির সদস্যদের মাঝে শাশুড়ির ন্যাওটা পুত্রবধূ হিসেবে বেশ খ্যাতি লাভ করেছে। তবে শ্বশুরের জয়ের উল্লাসে বিমোহিত মায়া তখনও সুফিয়া খানের বাড়ি ত্যাগ করার মনোভাব ঠাহর করতে পারেনি। সুফিয়া খান যখন রাতের মধ্যভাগে খান বাড়ি ছাড়তে প্রস্তুত হলেন, তখনই মায়ার টনক নড়ল। মুহূর্তে হইচই করে কেঁদে কুটে সুফিয়া খানকে জাপটে ধরতে একে একে সকলের মধ্যেই সুফিয়া খানের বাড়ি ছাড়ার বিষয়টি নিয়ে হইচই পড়ে গেল। উল্লাসে মেতে থাকা পরিবেশ মুহূর্তে বিষাদে পরিণত হলো। খান বাড়ি ভর্তি মানুষ সুফিয়া খানকে ঘিরে উঠে দাঁড়ালো। সকলের একই বক্তব্য, সুফিয়া খানকে থেকে যাওয়ার জন্য আহাজারি করে। হেনা খান, আরাফ খান, মায়া সহ সকলে পথ আটকে দাঁড়াতে শক্ত সুফিয়া খান বিরক্তির কপাল কুঁচকালো। মায়া তখন ওনাকে জাপটে ধরে কাঁদছে, যেতে দেবে না বলে। এই ব্যাপারটায় তিনি বেশ অতিষ্ঠ। ওনার পিছু পিছু মায়া সার্বক্ষণিক ঘুরঘুর না করলে হয়তো এতক্ষণে তিনি নিশ্চুপ চলে যেতে পারতেন। মায়ের জন্য সকলের দৃষ্টিতে ভিড়ল। সবচেয়ে বড় কথা হলো, ওনার বয়োজ্যেষ্ঠ শ্বশুর শাশুড়িও সুফিয়া খানের পথ আটকে দাঁড়ান। বিরক্তিতে সুফিয়া খান নিজের আশেপাশে সকলের ভিড় দেখে মায়াকে খানিকটা ধমকের সুরে বললেন, মায়া ছাড়ো, লেট হচ্ছে আমার। সুফিয়া খানের শক্ত গলায় মায়া ডুকরে কেঁদে ওঠে। প্লিজ আম্মু, ছেড়ে যাবেন না আমাদের। আমরা সবাই আপনাকে ভীষণ ভালোবাসি। প্লিজ আমাদের সাথে থেকে যান আম্মু। মায়ার কথায় সুফিয়া খান উপস্থিত সকলের দিকে এক পলক দৃষ্টি বোলালো। সকলে কেমন অসহায় দৃষ্টিতে সুফিয়া খানের দিকে তাকিয়ে। ব্যাপারটায় তিনি বেশ অস্বস্তি বোধ করতেই মায়াকে তিনি আগের ন্যায় শক্ত গলায় বলল, আমি বিরক্ত হচ্ছি, মায়া ছাড়ো। সুফিয়া খানের কথায় মায়া হাতের বাঁধন আরও দৃঢ় করলো, শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ছাড়বো না আম্মু, আপনি বিরক্ত হলেও ছাড়বো না। আপনি না গোটা খান বাড়িটা শূন্য। প্লিজ আম্মু, আমাদের ছেড়ে যাবেন না। মায়ার কথায় খানবাড়ির সকলে সম্মতি জানালো। অস্থির উত্তেজিত ভঙ্গিতে সুফিয়া খানকে বোঝাতে চাইলো এক একজন। সকলের হইচই সুফিয়া খান যেমন বিরক্ত তেমনি অস্বস্তি বোধ করলেন। এর মাঝে আরাফ খান পরিস্থিতি বুঝে হাটের লাঠিতে ভর করে এগিয়ে এসে সুফিয়া খানের মুখোমুখি হয়ে দাঁড়াতে দাঁড়াতে বেশ গম্ভীর মুখে বললেন, তুমি কি সত্যি চলে যেতে চাও সুফিয়া? আরাফ খানের কথায় সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে আরাফ খানের দিকে তাকালেন। সোজাসাপটা উত্তরে বললেন, জি বাবা। সুফিয়া খানের উত্তরে ভারী দীর্ঘশ্বাস ফেলে আরাফ খান সম্মতি দিতে দিতে বললেন, বেশ, তোমার কথাই রইল সুফিয়া। তোমাকে আর কেউ বাধা দেবে না এই নিয়ে। অনেক তো হলো, এসব আর কতদিন চলবে? তুমি বা নেয়াল, তোমরা কেউ ছোট নও। তোমাদের ছেলেরা বড় হয়েছে, তাদের বিয়ে দিয়ে গড়ে বউ এনেছো, তারপরও তোমাদের মনোমালিন্য শেষ হলো না। আমরা বুড়ো মানুষ, আজ বাদে কাল মারা যাব। আমাদের চিন্তা তোমাদের করতে হবে না। মানুষ বুড়ো হয়ে গেলে তাদের দাম এমনিতেই থাকে না। তোমাদের স্বামী স্ত্রীর কাছেও আমাদের গুরুত্ব কখনোই ছিল না। তোমরা শুরু থেকে তাই করেছো যেটা তোমাদের মন চেয়েছে। দীর্ঘ 15 বছর তোমাদের দুজনের পিছনে ছুটতে ছুটতে আজ আমরা ক্লান্ত। শেষ বয়সে এসে এবার আমরাও শান্তিতে মরতে চাই।
তুমি যেহেতু খান বাড়িতে থাকতে চাইছো না, তাহলে আমাদেরও তোমার সাথে নিয়ে যাও। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। গোটা 15 বছর তোমাকে ছাড়া নেহালের সঙ্গে কাটালাম, বাকি যে কয়দিন বাঁচবো সেটা তোমার সঙ্গে কাটাবো ভাগাভাগি করে। আমি আর তোমার শাশুড়ি দুজনেই আজ তোমার সাথে খানবাড়ি ছাড়বো, এক কাপড়ে চলো। আরব খানের কথায় তৎক্ষণাৎ হিনা খান সম্মতি দিলেন সুফিয়া খানের সঙ্গে যাবেন বলে। এর মাঝে মায়াও সাহস পেয়ে হইচই করে ভেজা চোখে বলল সেও যাবে। মায়ের কথার মাঝে গোটা খান বাড়ির সদস্যরাও হইচই করে উঠল সুফিয়া খানের সঙ্গে যাবেন বলে। আরব খানের 2 কন্যা, তাদের ছেলে মেয়ে সবাই একত্রে সম্মতি দিতেই সুফিয়া খান সকলের দিকে তাকালেন। আজ ওনাকে আটকাতে পুরো খান বাড়ি দাঁড়িয়ে। সকলে খানবাড়ি ছাড়তে প্রস্তুত, অথচ সুফিয়া খানকে নয়। ঠিক যেভাবে নিহাল খান সুফিয়া খানকে 15 বছর আগে ছাড়তে প্রস্তুত ছিল, কিন্তু রাজনীতি নয়। শক্ত সুফিয়া খান নিজের কথায় অটল থেকে আরব খানের উদ্দেশ্যে বলল, আপনারা আমার সাথে যেতে চাইলে যেতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই বাবা, কিন্তু তারপরও আমার পক্ষে খানবাড়িতে থাকা সম্ভব নয়। সুফিয়া খানের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। হৃদের অনুরোধে তিনি নির্বাচন পর্যন্ত খানবাড়িতে ছিলেন, কিন্তু এখন নির্বাচন শেষ, ওনার এখানে থাকার আর কোনো কারণ নেই। যে প্রেক্ষিতেই তিনি চট্টগ্রামে ছুটে এসেছিলেন সেটি সম্পূর্ণ মিথ্যা ছিল। মায়া আর রাদিফের সাজানো মিথ্যা নাটক তিনি আরও আগেই ধরে ফেলেছিলেন। তখনই তিনি চলে যেতেন, কিন্তু হৃদের অনুরোধে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রয়ে গেছেন। সুফিয়া খান যখন আরও কিছু বলবেন তার আগেই শোনা গেল নিহাল খানের ক্লান্তিময় কণ্ঠ। ঠিক আছে সুপ্রিয়া, তুমি না থাকতে চাইলে কোনো সমস্যা নেই। পুরো খান পরিবারের জায়গা যখন তোমার ঘর হবে, তখন আমার একা মানুষের জায়গা তোমার বাড়িতে হবে। তুমি থাকতে না চাইলেও আমরা সবাই তোমার বাড়িতে গিয়ে থাকবো, তারপরও তোমার সঙ্গেই থাকবো। নিহাল খানের হঠাৎ কথায় সকলে ঘাড় ঘুরিয়ে তাকালো দরজার দিকে, যেখানে নিহাল খানের সঙ্গে আয়ন রাদীপ দুজনই দাঁড়িয়ে থমথমে মুখে নিহাল খানের দিকে চেয়ে। এই অসময়ে নিহাল খান এমন কথা বলবে কারো ধারণাতেই ছিল না। সকলেই হতবাক, কিন্তু তীক্ষ্ণ সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো নিহাল খানের দিকে। এর মাঝে নিহাল খান এগিয়ে এসে সকলের সঙ্গে দাঁড়ালেন। তিনি সুফিয়া খানের সঙ্গে খান বাড়ি ছাড়বেন বলে। পরিস্থিতি যখন বেশ থমথমে, তখনই খান বাড়িতে প্রবেশ করলো হৃদ। গম্ভীর হৃদের বিগত 2 দিনের ছোটাছুটি আর মাথা ব্যথা চোখ দুটো রক্তিম হয়ে আছে। এর মাঝে মা বাবার সঙ্গে পারিবারিক কলহের বিষয়টি তার কানে এসেছে। মূলত এই জন্যই তার এখন বাড়ি ফেরা। হৃদ এক পলক মায়ের দিকে তাকালো। সুফিয়া খানকে জড়িয়ে মায়া হৃদের দিকে তাকিয়ে। হৃদের তাকানোতে খুব স্বাভাবিকভাবেই চোখাচোখি হলো দুজনার। ক্লান্তিময় মুখ আর রক্তিম চোখে হৃদকে বেশ অন্যরকম দেখালো। হৃদের অসুস্থতা তার চোখে মুখেই প্রকাশ পাচ্ছে। হৃদ মায়ার মুখ থেকে দৃষ্টি সরিয়ে সুফিয়া খানের দিকে তাকাতেই আবারও চোখাচোখি হলো মায়ের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। হৃদের অসুস্থতার বিষয়টি চট করে সুফিয়া খান বুঝে গেলেন। হৃদ শান্ত গলায় সুফিয়া খানের উদ্দেশ্যে বলতে লাগলো, শেষ একটা সুযোগ সবাই ডিজার্ভ করে আম্মু। সবসময় সব জায়গায় আত্মসম্মান বজায় রাখতে নাই, আপনজনদের কাছে আত্মসম্মান নয় ভালোবাসা রাখতে হয়। এটা তোমার দেহে একটা শিক্ষা। আজ বাবার পাশে কেউ নাই, সবাই বাবাকে একা করে তোমার সম্মানে পুরো খান পরিবার দাঁড়িয়ে। আমার মনে হয় এবার তাদের শেষ একটা সুযোগ দেওয়া উচিত। পুরো খান পরিবার নিশ্চুপ দাঁড়িয়ে হৃদের কথায় নীরব সম্মতি জানালো। সোফিয়া খান নিজেও নিশ্চুপ। হৃদ কিছু বললে যে সোফিয়া খান শুনবেন সেটা সবাই জানে, সেই জন্য সকলে চুপ থেকে হৃদকে বলার সুযোগ দিল। হৃদ পুনরায় একইভাবে বলল, আমার জীবনে দেখা উত্তম নারী তুমি। তোমার হাত ধরে অনেক কিছু শিখেছি। একটা পরিবার সংসার কিভাবে সামলাতে হয় সেটা তোমার থেকে ভালো এখানে কেউ জানবে না। এসব পারিবারিক কলহ আর ভালো লাগছে না আম্মু। তোমাদের বিচ্ছেদের ভাঙন আমরা 2 ভাই গোটা 15 বছর ধরে পার করেছি। এবার না হয় শেষটা সুন্দর হোক। নিজের জন্য না হয় আমাদের জন্য থেকে যাও। দ্বিতীয়বার তোমার অযত্ন কেউ করবে না, ভরসা রাখো। হৃদের কথায় সুফিয়া খানের মাঝে নমনীয়তা দেখা গেল। হৃদ কখনো এমন নরম সুরে ওনার কাছে কোনো কিছু নিয়ে আবদার করেনি। বাবা মার বিচ্ছেদ নিয়েও কখনো কথা বলেনি। এই প্রথম হৃদ কিছু বলল বাবা মার বিচ্ছেদ নিয়ে। সুফিয়া খান কি নিজের জেদ বজায় রাখতে গিয়ে ওনার সন্তানদের কষ্ট দিয়েছিলেন এতকাল? এই জন্যই রাদিফ বারবার আবদার করতো বাবা মার কাছে একত্রে হয়ে যাওয়ার। সুফিয়া খান নিজের ব্যক্তিগত জীবন আলোচনা করতে না চেয়ে সরাসরি হৃদের অসুস্থতা সম্পর্কে জানতে চেয়ে বলল, তুমি কি অসুস্থ হৃদ?
হৃদ বুঝতে পারল সুফিয়া খান হৃদের কথা মেনে তিনি খান বাড়ি ছেড়ে যাবেন না, তাই হৃদও মায়ের কথায় সম্মতি দিয়ে অল্প উত্তরে বলল। একটু। সুফিয়া খানের কঠিন মুখটা অবশেষে নরম হলো। এতক্ষণ যে সুফিয়া খান ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ, অনমনীয়, সেই নারী যেন নিমিষেই বদলে গেলেন। হৃদের কপালের শিরাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, চোখের কোণে ক্লান্তি আর লালচে আভা। একজন মা সবসময় সন্তানের মন পড়তে পারে, তাই তিনি মায়ের উদ্দেশ্যে বললেন। হৃদকে নিয়ে রুমে যাও মায়া। মায়া ততক্ষণে সুফিয়া খানকে ছেড়ে পাশে সরে দাঁড়িয়েছিলেন। হৃদের অসুস্থতা মায়া চোখেও পড়েছে। মায়া ব্যাপারটা নর্মাল মনে করল, হৃদের অসুস্থতার বিষয়টি ছিল জটিল। হৃদের মাথায় পরপর 2টো সার্জারি হয়েছিল অ্যাক্সিডেন্টের ফলে। তার নিয়মিত মেডিসিন চলে, চেক আপের জন্য লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু হৃদ সেই যে জেদ করে লন্ডন থেকে বাংলাদেশ ফিরেছিল, তারপর আর লন্ডনের মাটিতে পা পড়েনি। বিগত কয়েকদিনের ব্যস্ততায় হৃদের মেডিসিন নেওয়া হলো না। এতে করে হৃদের ব্রেনে চাপ অনুভব হতেই হৃদ ক্রমাগত অসুস্থ অনুভব করছে। হৃদ আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমের দিকে হাঁটতে মায়াও পেছন পেছন গেল। ঘরে ফিরে হৃদ সোজা ওয়াশরুমে ঢুকলো। অল্প সময় নিয়ে গোসল করে বের হতে মায়াকে দেখলো বিছানায় বসে হৃদের দিকে তাকিয়ে। হৃদ তখনও কোনো কথা বলল না, মাথার শিরা ধপধপ করছে ব্যথায়। মায়ার নামিয়ে রাখা কাপড়গুলো হৃদ গায়ে না জড়িয়ে পুনরায় ফর্মাল প্যান্ট শার্ট নর্মাল কভার হতে হৃদকে পরিপাটি হয়ে রেডি হতে দেখে মায়া ভাবলো হৃদ আবারও বের হয়ে যাবে এই রাতে। হৃদ আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজের মেডিসিন বক্স খুলে কয়েকটি ওষুধ মুখে পুরে অল্প পানি পান করতেই মায়া উঠে এসে হৃদের পেছনে দাঁড়িয়ে মৃদু স্বরে জানতে চেয়ে বলল। আপনি কি অসুস্থ? এতগুলো কিসের ওষুধ খেলেন? হৃদ মায়ার কথায় উত্তর না দিয়ে পুনরায় কাবাড খুলল। ড্রয়ার হতে হৃদের পাসপোর্টের সঙ্গে মায়ের পাসপোর্টও বের করতেই মায়া হৃদের শরীর ঘেঁষে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে দেখে বলল। এই পাসপোর্ট দিয়ে কি হবে? কই যাবেন আপনি? মায়া জানা ছিল না হৃদের কাছে ওর পাসপোর্ট রয়েছে। হৃদকে কথা বলতে না দেখে মায়া পুনরায় বলল। আপনি কথা কেন বলছেন না? কই যাবেন বলুন না। আপনি কি আমার সাথে রাগ করেছেন? হৃদ হাতে 2টো পাসপোর্ট নিয়ে কবাট লাগালো। হৃদের ফোনের সাথে মায়ের ফোনটি হাতে নিয়ে অপর হাতে মায়ের শক্ত হাত চেপে ধরতে ধরতে বলল। চলো। কথাটা বলে হৃদ মায়ার হাত টেনে বাইরের দিকে হাঁটতেই মায়া আঁতকে উঠে বলল। চলো মানে কই যাব আমরা? নিশ্চুপ হৃদ অল্প উত্তরে বলল। লন্ডনে। হৃদের কথায় মায়ের মাথা ঘুরে ওঠার মতো অবস্থা। মায়া মোটেও এই মুহূর্তে প্রস্তুত নয় দেশ ছেড়ে বিদেশে যাওয়ার মতো। মূলত মায়া শ্বশুর শাশুড়ি সবে মাত্র একত্রে হয়েছে, ওদের কাছাকাছি এক ঘরে আনার দায়িত্ব মায়ার। মায়া সেই দায়িত্ব পালন না করা পর্যন্ত ও কোথাও যাবে না। দ্বিতীয়ত খান বাড়ি ভর্তি মেহমান, মায়ার মা জয়ী সকলেই আছে খান বাড়িতে। এত সব মানুষের ভিড়ে মায়ার বেশ আনন্দেই দিন কাটে। শ্বশুরের বিজয়ের উল্লাস এখনও শেষ হয়নি, তাই মায়া চায় না এত সব আনন্দের মুহূর্ত ছেড়ে হৃদের সঙ্গে একা একা বিদেশে গিয়ে থাকতে। মায়া হৃদের সঙ্গে বিদেশ যাওয়ার হলেও আরও কয়েকটা দিন পর যাবে প্রস্তুতি নিয়ে। বিনা প্রস্তুতিতে হুট করে এলোমেলো পোশাকে মায়া কখনোই বিদেশ যেতে চায় না। সেই জন্য মায়া হৃদের থেকে নিজের হাত ছাড়াতে চেয়ে খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বলল। আমি কোনো লন্ডন টন্ডনে যাব না নেতা সাহেব। আপনার যাওয়ার হলে আপনি যান, আমি সবার সাথে এখানেই থাকবো, কেমন? মায়ের কথায় রাগে হৃদের চোয়াল শক্ত হতে দেখা গেল। তারপরও হৃদ মায়াকে কিছু বলল না, বরং শক্ত হাতে মায়ের হাত টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। মায়া যত বাধা দিচ্ছে হৃদ ততই টানছে মায়াকে। হৃদের শক্তিতে না পেরে মায়া চিৎকার করতে লাগলো হৃদের সঙ্গে যাবে না বলে। মায়ার চিৎকারে পুনরায় বসার ঘরের সকলে ভিড় জমালো। হৃদের কাছে জানতে চাইলো কি হয়েছে। বিরক্তির হৃদ মায়ের উপর রেগে মেগে মায়াকে কাঁধে তুলে নিতেই আরব খান হৃদকে বাধা দিতে চাইলো মায়াকে নিয়ে যেতে। তখনই রাতিফ পাশ থেকে আরব খানকে আটকে বলল। বাধা দিও না দাদা ভাই। ভাই ভাবির আজ ফ্লাইট আছে, ওরা লন্ডনে যাবে। ভাবি যেতে চাচ্ছে না বলে ভাই জোর করে নিয়ে যাচ্ছে। হৃদের ফ্লাইটের বিষয়টি কানে যেতে বিস্ময়কর হলো আরব খান বলল। হৃদের ফ্ল্যাট মানে কবে ঠিক করলো ওরা লন্ডনে যাবে? অনেক আগেই টিকিট করা ছিল আজকের তারিখের। ওরা ফিরবে কবে? সঠিক বলতে পারছি না। আসিফ যাবে ওদের সাথে? না। আরব খান বুঝলেন হৃদ এবার লম্বা ছুটিতে দেশ ছাড়ছে। তিনি লাঠিতে ভর করে খান বাড়ির বাইরে এগিয়ে যেতেই দেখতে পেল বাগানে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারে হৃদ এক প্রকার মায়াকে ছুঁড়ে ভেতরে ফেলতে ফেলতে সে উঠে বসলো। হৃদ হেলিকপ্টারে উঠে বসতেই একজন দেহরক্ষী দ্রুত এগিয়ে এসে দরজা লাগালো। আসিফ বাইরে দাঁড়িয়ে
সে হৃদের সঙ্গে যাবে না, বরং সে কাল ঢাকায় ফিরে যাবে হৃদের কোম্পানির কাছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।